আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির কয়েকটি অংশ থাকে। একটা হলো পর্দার সামনে, আরেকটা হলো পর্দার পেছনে, অনেকটা সিনেমার মতো। আপনারা বা আমরা যখন কোনো নাটক বা সিনেমা দেখি, সেটা মঞ্চে হোক কিংবা সেলুলয়েডের পর্দায় হোক, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে নায়ক দেখি, নায়িকা দেখি, গায়ক দেখি, গায়িকা দেখি, ভিলেন দেখি এবং একটি নাটক সাধারণত ৪৫ মিনিট থেকে ৫০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আর একটি সিনেমা ২ ঘন্টা থেকে ৩ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু এরকম একটি সিনেমা বা একটা নাটক তৈরি করতে কখনো ১ সপ্তাহ, কখনো ১ বছর, কিংবা যদি সিনেমাটি হয় মুঘল-এ আজমের মতো, সেক্ষেত্রে ১০-১২ বছর সময়ও কোনো কোনো সিনেমার ক্ষেত্রে লেগে যায়। তো পর্দায় আমরা যেটা দেখি, এটি হলো সিনেমা। আর পর্দার অন্তরালে যেটি আমরা দেখি, সেটিকে আমরা সাধারণত বলি শুটিং হয়, চিত্রনাট্য হয়, রেওয়াজ হয়, প্র্যাকটিস হয়, গান হয় ইত্যাদি। তো চলচ্চিত্রের মতো আমাদের রাজনীতিতেও কিন্তু পর্দার আড়ালে এমন কিছু ঘটে যা আপনি আমি জানতে পারি না। ঠিক এই মুহূর্তে পর্দার আড়ালে কী ঘটছে, যেগুলো আমাদের পত্রপত্রিকাগুলো লিখছে না, পত্রিকায় আসছে না, আসা উচিত নয়, কিংবা আমাদের পত্রপত্রিকার সেই সাহস এখন পর্যন্ত হয়নি। পশ্চিমা দুনিয়াতে যদিও এই ধরনের সাহস আছে। আমি একটা একটা করে কিছু কিছু বিষয় আপনাদেরকে ইঙ্গিত দেই। প্রথমত, যে এস আলমের ইসলামী ব্যাংক, যে কটি ইসলামী ব্যাংক ছিল, ৪টি না ৫টি, তার সঙ্গে আবার এক্সিম ব্যাংক, সেই নজরুল ইসলাম মজুমদারের এক্সিম ব্যাংক, এরকম সবগুলো ব্যাংককে একীভূত করে, সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক ইউনূস সরকারের আমলে তৈরি করা হয়েছিল। আবার এই ব্যাংকগুলোকে চালিয়ে রাখার জন্য সরকারের পক্ষ থেকে তখন ৩০,০০০ কোটি টাকা মুদ্রা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে সরবরাহ করা হয়েছিল। প্রথম দফাতে দেওয়া হয়েছিল ২০,০০০, আর দ্বিতীয় দফাতে এই একত্র করার আগে ২০,০০০ আর একত্র করার পরে ১০,০০০, ৩০,০০০। তো সব মিলিয়ে ৫০,০০০ কোটি টাকা এই এস আলমের ব্যাংকগুলো, তার সঙ্গে এক্সিম ব্যাংক, এদেরকে দেওয়া হচ্ছে বা হয়েছে। ওই সময়টিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আহসান এস মনসুরের। বলা হয়ে থাকে যে তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, কেউ কেউ বলেন যে তিনি অর্থনৈতিকভাবে বায়াসড হয়ে, কেউ কেউ বলেন তিনি ক্রোধের বশবর্তী হয়ে, কেউ কেউ বলেন যে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক, তার মধ্যে একটি ব্যাংকে তিনি চেয়ারম্যান ছিলেন, ব্র্যাক ব্যাংক, এরকম প্রথম সারির অনেকগুলো ব্যাংককে কতগুলো অনৈতিক সুযোগ দেওয়ার জন্য তিনি ইচ্ছে করে কয়েকটি ব্যাংককে পেছনে ফেলে দিয়েছেন এবং কয়েকটি ব্যাংকে তিনি কালো তালিকাভুক্ত করার মাধ্যমে, কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলে সেই ব্যাংকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছেন। আর এই যে ৫টা ব্যাংকে একত্র করেছেন, এই একত্র করার পেছনে তার অসৎ উদ্দেশ্য আছে বলে অনেকে অভিযোগ করেছেন। তো তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত ছিল যে আগে যারা এই ব্যাংকের মালিক ছিলেন, তারা এই ব্যাংকের পরিচালনায় থাকবেন না, মালিকানার সঙ্গে থাকবেন না। তো সেটা কিন্তু সর্বমহলে প্রশংসিত হয়েছিল। এর কারণ হলো, যারা ওই ব্যাংকগুলোর মালিকানার সাথে জড়িত ছিল, ওই মালিকদের মধ্যে একটা গ্রুপ হয়ে গেছিল, মাফিয়া গ্রুপ। সেই মাফিয়া গ্রুপই পারিবারিকভাবে ওই ব্যাংকগুলো পরিচালনা করতো এবং তারাই জনগণের আমানত, ব্যাংকের আমানত
তস নস করে দিয়ে ব্যাংকগুলো সর্বনাশ করেছে। কাজেই তারাই যদি আবার এই ব্যাংকের পরিচালক হন, তাহলে এই সম্মিলিত ইসলামী ব্যাংক মানে আগে যা খেয়েছে তারপরে আবার 50,000 কোটি টাকা সরকার যেটা দিল সেটা খাবে। এরপর জনগণের বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আবার ব্যাংকগুলো ব্যবসা শুরু করে, তখন আর এক দফা ডলার দেবে। এর কারণ হলো অপরাধ এমন একটা ব্যাপার, মানুষের টাকা খাওয়ার অভ্যাস যদি কারো ভিতরে ঢুকে যায়, সেটা ঘুষ হোক, দুর্নীতি হোক, চুরি হোক, ডাকাতি হোক, ও মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ভালো হবে না। এমনকি এই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে, আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। তো কাজেই এরা কখনো ভালো হবে না। তো সেই দিক থেকে তাদেরকে বাদ দিয়ে যে নতুন পলিসি নেওয়া হয়েছিল, ইন ডিটেলস আমি এখন বলতে যাচ্ছি না, এটি সর্বমহলে প্রশংসিত হচ্ছিল। নতুন সরকারের খবর, ওই ব্যাংকগুলোর যারা সাবেক মালিক তারা আবার এই ব্যাংকটির পরিচালনা পর্ষদে চলে আসছে, মালিকানা ফিরে পাচ্ছেন। প্রশ্ন হলো, পর্দার আড়ালে কি হলো? কত টাকার ডিল হলো? কারা পেল? বা আদৌ এখানে ডিল হয়নি, দেশের কল্যাণের জন্য ওই ব্যাংক মালিকদেরকে আবার পরিচালনা পরিষদে ফিরে আনা হলো, মালিকানা ফিরিয়ে দেওয়া হলো, যেগুলো কোনো পত্রপত্রিকায় আসেনি। এরপর মালয়েশিয়ার শ্রমবাজার। আপনারা জানেন যে মালয়েশিয়াতে আমাদের দেশে দীর্ঘদিন ধরে আমাদের দেশে যারা রাজপুত্র, আমাদের দেশে যারা রাজনীতির বরপুত্র, তারা মালয়েশিয়াতে নিজেদের একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছে। সেই যে 90 দশক থেকে মালয়েশিয়ার সেকেন্ড হোম, মালয়েশিয়াতে মার্কেট নির্মাণ, ব্যবসা বাণিজ্য করা থেকে শুরু করে আমরা অনেক কথা শুনেছি। আর এই যে মালয়েশিয়া কেন্দ্রিক যে একটা মাফিয়া চক্র, এটি আওয়ামী লীগ জমানাতে রীতিমতো একটি হিমালয়ের মতো বড় হয়ে গিয়েছিল। আপনারা সবাই সেই নূর আলীর নাম জানেন। সেই নূর আলী চক্র, নূর আলীর সঙ্গে আরেকজন ছিল, একজন সংসদ সদস্য ছিল বেনজির, সেই বেনজির চক্র। এরপর আরও একজন এমপি ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল এই যে ধরা পড়ল মাসুদউদ্দিন চৌধুরী। এই যে টোটাল সিন্ডিকেটটি এক একজনে 20,000, 30,000 কোটি টাকা করে এখান থেকে তারা লোপাট করেছিল। এবং মালয়েশিয়া সরকার যে সুযোগ আওয়ামী লীগ জামানাতে বাংলাদেশকে দিয়েছিল, ওটি এদের এই অপকর্মের কারণে আবার বন্ধ হয়ে যায়। 30, 40 বা 50,000 টাকায় যেখানে একজন শ্রমিক পাঠানোর কথা, মালয়েশিয়ার টিকিটের মূল্য কত বলেন? সেখানে মালয়েশিয়া সরকারের এই যে সুযোগটি আমরা গ্রহণ করে এক একজন শ্রমিক পাঠাতে 10 লাখ, 5 লাখ, 7 লাখ, যে যেইভাবে পারে সেইভাবে লুটপাট করেছে। দ্বিতীয়ত হলো যে ওখানে মালয়েশিয়ার যে যারা এমপ্লয়ার আছে তাদের সাথে চুক্তি করে সরাসরি যেভাবে মানে একেবারে চাকরি কনফার্ম করে তাদের পাঠানোর কথা ছিল, সেগুলো না করে মালয়েশিয়া তো খারাপ লোক আছে, তাদের সাথে ডিল করে পুরো শ্রমবাজারটিকে আওয়ামী লীগের শের জমানাতে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখন নতুন সরকার যখন এলো, আসার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এখানে আমরা দেখলাম যে এই যে শ্রম কর্মসংস্থান এই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত লোক মাহাদি আমিন, তারপর সিলেটের যে মেয়র ছিলেন আরিফ সাহেব, তাকে দেওয়া হলো। এবং তাদের নেতৃত্বেই যে গ্রুপ মালয়েশিয়াতে গেল এবং তাদের যে চেহারা ছবি দেখলাম, তাতে করে মনে হচ্ছে যে মালয়েশিয়ার যে শ্রমবাজার সেটা যদি আবার খুলে, তাহলে নতুন আরেকটি সিন্ডিকেট পর্দার আড়ালে হয়েছে কি না ইতিমধ্যে, সেই সিন্ডিকেটের সদস্য কারা এবং সেই সদস্য হতে কত টাকা বিনিয়োগ করতে হবে,
কী পরিমাণ লাভ হবে, কী পরিমাণ লস হবে, কী পরিমাণ দেশের ভাগ্য নির্ধারিত হবে, সেটা নিয়ে কোনো পত্রপত্রিকায় এখন পর্যন্ত খবরাখবর আসেনি। অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তৃতীয়ত, এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে চীন এবং ভারত ঝাঁপিয়ে পড়েছিল। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। চীনের একজন সেই যে ভাইস প্রেসিডেন্ট অথবা ভাইস পররাষ্ট্রমন্ত্রী, এইরকম অত্যন্ত উচ্চ পদমর্যাদা সম্পন্ন একজন কর্তা বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি না এসে তার সফরসূচি বাতিল করেছেন। এটি কোনো পত্রপত্রিকায় আসেনি। এটি কেন হলো? ইউনূস সরকারের জমানাতে চীনের সঙ্গে আমাদের যে কৌশলগত মিত্রতা গড়ে উঠেছিল, নীলফামারীতে একটি বিমানবন্দর নির্মাণ, সামরিক ঘাঁটি নির্মাণ, এটি নিয়ে ভারতের আপত্তি, সেখানে একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে বিনিয়োগ যেটা হয়ে যাচ্ছে বলে এখন প্রচার হচ্ছে, তিস্তা প্রকল্প ইত্যাদি নানা বিষয় নিয়ে ইউনূস সরকারের জমানাতে এমন একটা, যাকে বলা হয়, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা হচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা, নেপাল, সেখানে চীন যেভাবে বিনিয়োগ করেছে বাংলাদেশে হয়তো সেভাবে বিনিয়োগ করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন জনগণের বিশ্বাস হারিয়ে ফেললেন এবং তার সরকার যখন আনস্টেবল হয়ে গেল, তখন সুকৌশলে চীন সেখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিল। পরবর্তীতে নির্বাচনের আগে তারা জামাতের দিকে ঝুঁকল। শিবিরের, জামাতের অনেক নেতাকর্মী চীন সফরে গেল। আবার একই সঙ্গে বিএনপির যারা লোকজন আছে নির্বাচনের আগে, তাদেরও বেশ কয়েকটা টিম চীন সফর করে আসলো। চীন ওই সময়টাতে বেশ ব্যালেন্স করার চেষ্টা করেছে। চীনের যারা কর্তা ব্যক্তি, তারা আমিরে জামাত বা জামাতের সভাপতির বাসায় গেল। আবার তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে তাদের যোগাযোগ নিয়মিত হলো। কিন্তু নির্বাচনের পরে চীন আন্তরিকতা দেখিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করলেন, কিন্তু গত 2 সপ্তাহ ধরে চীন একেবারে নীরব, একেবারে নিস্তব্ধ এবং বাংলাদেশের ব্যাপারে কোনো নড়াচড়া নেই, কোনো বক্তব্য নেই। এবং বাংলাদেশের যারা চীন সংক্রান্ত পররাষ্ট্র দপ্তর রয়েছে, তারা চীনের বিনিয়োগ বা চীনের যে সকল প্রকল্প চলছে সে সকল প্রকল্প, চীনের কাছ থেকে আমরা যে ধার দেনা করেছি সেই ধার দেনা নিয়ে যে নেগোসিয়েশন, এই সমস্ত ব্যাপারে আসলে কি হচ্ছে, এটা আমাদের দেশের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধরনের কোনো খবর পত্রপত্রিকায় আসেনি। পর্দার আড়ালে কি হচ্ছে আমরা জানি না। শিরীন শারমিন চৌধুরীকে হঠাৎ করে ঘটা করে গ্রেপ্তার করা হলো। কেন? এই গ্রেপ্তারের নেপথ্য কারণটা কি? কোনো পত্রপত্রিকায় এই খবর আসেনি। তিনি সেনার সদস্যদের কাছে সেনা হেফাজতে ছিলেন, এই খবর আমরা জেনেছি। কিন্তু এই যে কবে সেনাবাহিনীর সে তত্ত্বাবধান থেকে তিনি বের হয়ে এলেন, কবে তিনি ধানমন্ডিতে থাকলেন, সেখান থেকে হঠাৎ করে এই সময়টাতে একেবারে যখন পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাবেন তার আগে তাকে কেন গ্রেপ্তার করা হলো? আবার গ্রেপ্তার করার পর তাকে আদালতে তোলা হলো। আদালতে তোলার সময় রীতিমতো সেখানে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হলো। আমরা শিরীন শারমিন চৌধুরীর মুখমণ্ডলে দেখলাম যে আঘাতের চিহ্ন। মানে তাকে যখন গ্রেপ্তার করা হলো, এটা তার বয়সের কারণ হতে পারে, অথবা মুখে দাগ পড়তে পারে, কোনো রোগ বালাই হতে পারে, অথবা তিনি লাঞ্ছনার শিকার হতে পারেন। রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার যে গ্রেপ্তার এবং গ্রেপ্তার নিয়ে যে নাটক, এটার পেছনে কি হয়েছে এটা কোনো পত্রপত্রিকায় আসেনি। কিন্তু আমাদের জানার দরকার, জানার খুব ইচ্ছা। তাকে গ্রেপ্তার করা হলো, এরপরে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হলো কোর্ট কাছারিতে, তাকে জেলে পাঠানো হলো,
এরপর পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে গেলেন, দিল্লি থেকে তিনি ফিরে এলেন। তিনি কি দিল্লির রত্নভাণ্ডার সেগুলোরই ফিরে এলেন, নাকি রিক্ত হস্তে নিঃস্ব হয়ে ফিরে এলেন আমরা জানি না, কিন্তু তিনি আসার পর যেটা দেখলাম চুপচাপ নীরব, আর ইতিমধ্যে শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়ে গেছে। কারণ কি, উদ্দেশ্য কি, ব্যাপার কি, কোনো পত্রপত্রিকায় আসেনি। এরপর যেটি সেটি হলো, দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী গেছেন, তিনি দাবি করেছেন শেখ হাসিনাকে এবং কামাল, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, এই দুজন ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য তিনি দাবি জানিয়েছেন। ভালো কথা। ভারত কি বলেছে? এটা সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি, ভারতের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। এই যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলো, বা মানে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাওয়া হলো, এটা কি ভারত সরকার ইতিবাচকভাবে নিল নাকি নেতিবাচকভাবে নিল? ভারত সরকার ইতিবাচকভাবে নিলেই আমাদের কি, আর নেতিবাচকভাবে নিলে আমাদের কি, এই বিষয়গুলো জানা দরকার, বোঝা দরকার, আর পত্রপত্রিকা আসা দরকার। কিন্তু এই খবর কোনো দিন পত্রপত্রিকায় আসেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কেন যমুনাতে উঠছেন না? সরকারি বাসভবনে, তার যে সরকারি বাসভবন, নির্ধারিত বাসভবন, সেখানে তিনি কেন বসবাস করছেন না? কেন তিনি ক্ষুদ্র পরিসরে তার যে একটা বাড়ি, ব্যক্তিগত বাড়ি, সেই বাড়িতে ব্যবহার করছেন বাড়িটি, আর একেবারে তিনি যেভাবে একটা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আমাদের দেশে চলে, সেগুলো বাদ দিয়ে তার যে প্রাইভেট সিকিউরিটি, এটি তার নিজস্ব লোকজন দ্বারা তিনি 90% তিনি মেনটেন করছেন। এসএসএফ আছে, কিন্তু এসএসএফের চাইতে সিএসএফ, মানে চেয়ারপারসন বা চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, সিএসএফ, তাদের দাপট স্পষ্টতই বেশি। কেন? রিজনটা কি? পর্দার আড়ালে কি, পর্দার পেছনে কি? গত এক সপ্তাহে আপনি দেখুন যে বেশ কিছু বেসিক ফান্ডামেন্টাল পরিবর্তন এসছে। প্রথম দিকে যেভাবে জাইমা রহমান এবং জুবাইদা রহমান, তাদেরকে যে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যেভাবে আমরা দেখছিলাম, তাদেরকে নিয়ে যে ধরনের একটি, যাকে বলা হয়, আড়ম্বর চলছিল, এবং জাইমা রহমান যেখানে যেতেন সেখানে মিডিয়া ছুটত, কিন্তু গত এক সপ্তাহ যাবৎ সেটা আমরা দেখছি না। মিডিয়ার আগ্রহ নেই, পত্রপত্রিকার আগ্রহ নেই, এবং জাইমা রহমানের কোনো ব্যক্তিগত প্রোগ্রাম নাই। অন্যদিকে জুবাইদা রহমান, তিনি আমেরিকা গেলেন, মেলানিয়া ট্রাম্পের সঙ্গে একটি অনুষ্ঠান ছিল, সেটাতে অংশগ্রহণের জন্য ফিরে এলেন। কেন গেলেন, কিভাবে গেলেন, সরকারের যে প্রেস উইংস থেকে সেভাবে এই সফরের যে সফলতা, উদ্দেশ্য, এই বিষয়গুলো বলা হলো না। এরপর তিনি আবার ইংল্যান্ডে চলে গেলেন। কেন গেলেন? রাষ্ট্রীয় সফরে না ব্যক্তিগত সফরে? আবার কবে এলেন এটা আমরা জানলাম না। আমরা জানলাম যে তারা যে বেইলি রোডে নাটক দেখতে গেছেন, সেই দৃশ্য দেখার পরে আমরা জানলাম যে জুবাইদা রহমান বাংলাদেশে আসছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের পত্রপত্রিকা খবর করেনি, কিন্তু এগুলো দরকার ছিল। এর কারণ হলো রাজনীতি এবং রাষ্ট্র, সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান, এই বিষয়গুলো নিয়ে যখন জনগণের, প্রেসের অর্থাৎ মিডিয়ার আগ্রহ না থাকে, অতিরিক্ত আগ্রহ যেমন খুব খারাপ, আবার একেবারে আগ্রহ যদি না থাকে তা ভীষণ রকম খারাপ। আবার এই বিষয়গুলো যদি, তাদের যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড যদি লুকানো হয়, ছাপানো হয়, তাও যেমন ভালো না। আবার তাদের সকল কর্মকাণ্ড যদি সামনে আনা হয় অনেকটা রওশন এরশাদের মতো, তাও ভালো না। তো সার্বিক বিবেচনায় এই যে বিষয়গুলো খবর আসেনি,
এরকম আমি অনেকগুলো ঘটনা বলতে পারবো, ভিডিও বড় হয়ে যাবে। জাস্ট আপনাদের চিন্তার জন্য বলছি, একটু চিন্তা করে দেখেন তো যে সব কিছু স্বাভাবিক কিনা, সব কিছু সঠিক পথে চলছে কিনা। আর আগামী দিনে যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে আপনি সকালের সূর্য, সেই সূর্যের প্রভা বা আলো সেটা দেখতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।